হাই মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকের টোটাল ভিডিওটা তৈরি হবে ক্লাসিফিকেশন অফ ভার্বস। ভার্বের যে ক্লাসিফিকেশন, ভার্ব কত প্রকার হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমাদের পূর্ণ ধারণা থাকা দরকার। ভার্ব কত রকম হতে পারে সেটা তো প্রত্যেকেরই একটা জানার ইচ্ছে থাকে। তাহলে আজকে আমি কি করেছি, এই ভিডিওতে ভার্বের কত রকম ক্লাসিফিকেশন হয় সেটা আমি পুরো এখানে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপরে আর কোনো ভিডিও দেখার দরকার নেই বা কোনো গ্রামার বইও দেখার দরকার নেই। এখানে আমি ভার্বের যে ক্লাসিফিকেশন তার সম্পর্কে সম্পূর্ণভাবে পুরোপুরি থরলি আমি এখানে ডিসকাস করব। তাহলে আমি ভিডিওতে আসি। এখানে আমি লিখে রেখেছি ক্লাসিফিকেশন অফ ভার্বের শ্রেণী বিভাগ। প্রথমে আমি এখানে লিখেছি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব। ইট, গো, মেক, টেক, হেল্প, স্লিপ, সি, হিয়ার, এগুলো কিন্তু ওয়াচ, পুট, প্লে, সে এক্সেট্রা, এগুলো কিন্তু অনেক আছে, হাজার হাজার রয়েছে ভার্ব, শেষ করা যাবে না। তাই আমি ইটিসি বা এক্সেট্রা দিয়ে এখানে রেখেছি। এবারে এখানে আমি এখন দেখাবো যে এইগুলোকে কি করে আমি সেন্টেন্সে তৈরি করব। সেন্টেন্স আমি তৈরি করব এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এটা হচ্ছে আমি ওই মেইন ভার্ব দিয়ে তৈরি করেছি। আমরা যেরকম বলি আর কি, গো, যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি goes to market, সে বাজারে যায়। তো এইরকম সমস্ত এখানে যে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করা যেতে পারে বা যায়। তাহলে মেইন ভার্ব, এখানে কিন্তু মেইন ভার্ব ইট, এই যে গোস, এগুলো সব মেইন ভার্ব। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ইট, গোস, এগুলো সব মেইন ভার্ব। একটু কালার করে দিচ্ছি, সব এগুলো মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বটা আমি এখান থেকে বুঝিয়ে দিলাম মেইন ভার্বটা কি। এবার আছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি মানে কি? সাহায্যকারী। আমি এখানে লিখেই রেখেছি হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দুটোই বলা হয়, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। এখানে কি কি আছে দেখতে হবে। এখানে হেল্পিং ভার্বে কি কি আছে? বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি। এই 8টার বেশি নেই, তাই আমি এক্সেট্রা লিখিনি। পুরো মুখস্থ করে দিতে হবে কর গুণে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন আর বি, এই 8টা বিভাগ রয়েছে। এরপরে অক্সিলিয়ারি ভার্ব দ্বিতীয়টা কি রয়েছে? ডু ভার্ব, যেমন ডু, ডাজ, ডিড, ডান, এই 4টে রয়েছে। এখানেও এক্সেট্রা লিখিনি, কারণ ডু ভার্ব এই 4টেই রয়েছে। তারপরে রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি রয়েছে? হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই 3টে রয়েছে। এরা অক্সিলিয়ারি ভার্ব। কি করে অক্সিলিয়ারি ভার্ব সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। কি করে এরা অক্সিলিয়ারি ভার্ব হলো এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখানে সেন্টেন্স লিখে দিচ্ছি। তাহলে কি হবে? I am
রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। তাহলে এখানে এই যে আমি লিখেছি আই অ্যাম রিডিং এ বুক, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। আই অ্যাম রিডিং এ বুক, এখানে এই যে অ্যামটা রয়েছে না, অ্যাম, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে যে অ্যামটা রয়েছে, অ্যামটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এটা আমি আন্ডারলাইনে করে দিচ্ছি। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, এখানে অ্যামটা হলো সাহায্যকারী ভার্ব। এরপরে কোনটা আমি আরো আবার দেখাচ্ছি কোনটা সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে। ইউ ডু নট লাইক মি, তুমি আমাকে পছন্দ করো না। এখানে লাইকটা মেইন ভার্ব, আর এখানে রিডিংটা, এই রিডিংটা কিন্তু ভার্ব। আর এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা, এম, সাহায্য করতে এসছে, রিডিংকে সাহায্য করতে এসছে, এটা অক্সিলিয়ারি ভার্বের মতো কাজ করছে। এখানে লাইক আছে কিন্তু নেগেটিভ করতে গেলে ডু এর দরকার, তাহলে এই ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডুটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ইউ ডু নট লাইক মি অক্সিলিয়ারি ভার্ব, সেরকম হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হ্যাঁ, হি ডিড নট কেম হেয়ার, অথবা প্রশ্ন করতে গেলে ডু ইউ লাইক মি, ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, বা ডিড হি প্লে ক্রিকেট, এরকম। এই ডান, এগুলো হচ্ছে সব অক্সিলিয়ারি ভার্ব। এবারে হ্যাভ ভার্বকে কি করে অক্সিলিয়ারি, হ্যাভ ভার্বেরও অক্সিলিয়ারি দেখাতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি করে। হি হ্যাজ ডান হিজ জব, সে তার কাজ করেছে। এখানে একটা মেইন ভার্ব আছে, এই যে দুটা, ডানটা মেইন ভার্ব, তাহলে এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এই হ্যাজটা অক্সিলিয়ারি ভার্ব আর ডানটা মেইন ভার্ব। এখানেও মেইন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে রিডিং এ, আর এখানে লাইকটা হচ্ছে মেইন ভার্ব, লাইক ইউ ডু নট লাইক মি। আর এখানে ডান, দুটো করে ভার্ব আছে দেখা যাচ্ছে, এম রিডিং, ডু লাইক, হ্যাজ ডান। তাহলে এই যে এম, ডু, হ্যাজ, এগুলো সবই কিন্তু অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব, কারণ এরা মেইন ভার্বকে সাহায্য করতে এসছে সেন্টেন্স তৈরি করার জন্য। এরা মেইন ভার্বকে সাহায্য করতে এসছে সেন্টেন্স তৈরি করার জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে অনেকগুলো এখানে আছে, এতগুলোর এক্সাম্পল দেওয়া সম্ভব নয়, কিন্তু সেটা আপনাদের সকলকে ধরে নিতে হবে কি করে। যেখানেই দেখবেন তখনই ভাববেন, যখনই দেখবেন একটা মেইন ভার্ব আছে তার সঙ্গে এই রকম ডু, এম, হ্যাজ, ডিড, ডান, হ্যাজ, হ্যাভ বসানো আছে, তখনই এইরকমভাবে আপনাদের বুঝে নিতে হবে যে এইগুলো সবই অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। আমি এখানে লিখেই দিয়েছি। তাহলে এবারে পরেরটায় আসি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি, যেমন ট্রানজিটিভ ভার্বটা হলো সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন ইউ প্লে, ইউ প্লে, তুমি খেলো, কি খেলো, ক্রিকেট, CRICKET, ইউ প্লে ক্রিকেট। তাহলে এখানে ভার্ব কোনটা, প্লে, প্লেটা হচ্ছে ভার্ব, তাহলে প্লেটা ভার্ব। আর এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইউ প্লে ক্রিকেট,
তাহলে ক্রিকেটটা এখানে অবজেক্ট হচ্ছে, তাহলে অবজেক্ট রয়েছে, তাহলে আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি ক্রিকেটটাকে, এটা অবজেক্ট, অবজেক্ট রয়েছে, ক্রিকেটটা এখানে অবজেক্ট, তাহলে অবজেক্ট রয়েছে, প্লে ভার্বের অবজেক্ট রয়েছে, তাই এটা এই প্লে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এরপরে যেমন এরপর আমি লিখছি হি ইটস, হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে ভার্ব কোনটা? ইটস মেইন ভার্ব, ইটসটা কিন্তু মেইন ভার্ব, ওই আমি প্রথমে বুঝিয়ে দিয়েছিলাম, ইটসটা হচ্ছে মেইন ভার্ব এখানে। তাহলে এটাকে আমি লাল রং করে দিয়েছি। আর রাইসটা কি? রাইসটা হচ্ছে অবজেক্ট, সে কি খায়? সে ভাত খায়। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে খায়? সে খায়। এবারে কি খায়? সে কি খায়? ভাত খায়। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু আছে, এরা সবাই ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এরপরে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম হয় না। যেমন আমি এখানে দেখাচ্ছি হি রানস, আর ইউ এন এস, হি রানস, সে দৌড়ায়। কিন্তু সে দৌড়ায়, কি দৌড়ায়? সেটা তো নেই। সে কি দৌড়ায় সেটা তো নেই এখানে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সে দৌড়ায়, এখানে কি দৌড়ায়? নেই, অর্থাৎ কর্ম নেই। দৌড়ায়, কি দৌড়ায়? কর্ম নেই। তাহলে কর্ম না থাকলে এটা হচ্ছে যার যে ক্রিয়ার কর্ম হয় না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ইউ এস এল ডাব্লিউ পি, ইউ স্লিপ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? ইউ স্লিপ, ইউটা একটু অন্য রঙের হবে, ইউ স্লিপ। এখানে ইউ স্লিপ, তুমি ঘুমাও। কি ঘুমাও আছে? তুমি ঘুমাও, কিন্তু কি তো ঘুমের পরে তো এখানে তুমি ঘুমানোর পরে তো অবজেক্ট বসে না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম নেই কিন্তু সাবজেক্ট আছে। কে ঘুমায়? তুমি ঘুমাও। কে দৌড়ায়? সে দৌড়ায়। কিন্তু কি যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাচ্ছে না, এটা ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। এরপরে কি আছে? ফিনিট ভার্ব। এটার একটা এক্সাম্পল দিতে হবে। ফিনিট ভার্বটা কি? এক্সাম্পল, যে ভার্ব ক্রিয়ার কার্য সমাপ্ত করে তাকে বলা হয় ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব। ক্রিয়ার কার্য সমাপ্ত করে। যেমন হি মেক্স, সে বানায়, সে কি তৈরি করে? হি মেক্স এ গার্ডেন, সে একটা বাগান তৈরি করে বা বানায়। এখানে দেখা যাচ্ছে এই ক্রিয়ার কার্য কিন্তু সমাপ্ত হয়েছে। এই মেক্সটা হচ্ছে ফিনিট ভার্ব। এটা এক এক রকম আর কি, এক এক দিক থেকে বিচার করলে হচ্ছে। এটা কিন্তু আবার এটা কিন্তু আবার মেইন ভার্ব, প্রিন্সিপাল বা মেইন ভার্ব। আর এটা আবার ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি ফিনিট ভার্ব কিনা, তাহলে এটা ফিনিট ভার্ব। তার কারণ এই যে ভার্বটা ক্রিয়ার কাজটাকে শেষ করে দিচ্ছে। হি মেক্স এ গার্ডেন, সে একটা বাগান তৈরি করে। তাহলে ক্রিয়ার কার্যকে শেষ করছে, সে তৈরি করে, কি তৈরি করে? বাগান। সেন্টেন্সটা কিন্তু মানে মিনিংফুল হচ্ছে, এই সেন্টেন্সটা মানে হচ্ছে সে একটা বাগান তৈরি করে। এবার টেক বা রাইট, she writes a story, সে একটা গল্প লেখে। তাহলে এখানে এই যে ভার্বটা ক্রিয়ার কার্যকে শেষ করতে পারছে, রাইটস, এই যে ভার্বটা রয়েছে ক্রিয়ার কার্যকে সমাপ্ত করতে পারছে,
তাহলে রাইটসটা একটা ফিনিট ভার্ব, ক্রিয়ার কার্য সমাপ্ত করতে করতে পারছে। আবার অন্যদিকে দেখতে গেলে এটা মেইন ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, তার এর কারণ এর হচ্ছে সাবজেক্টও আছে আবার অবজেক্টও আছে। স্টোরিটা হচ্ছে অবজেক্ট, সে লেখে কি লেখে, একটা গল্প লেখে, তাহলে আবার এটা ফিনিট ভার্ব, কারণ ক্রিয়ার কাজ সমাপ্ত করতে পারছে, সে একটা গল্প লেখে। এই যে সে একটা গল্প লেখে, তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে, যে সে গল্প লেখে, যে এটা একটা মানে হচ্ছে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে, তাই এটা ফিনিট ভার্ব। মিনিংফুল সেন্টেন্স হতে হবে, তবে কিন্তু সেই ভার্বটা ফিনিট ভার্ব হবে। এবারে ইনফিনিটিভ ভার্ব, তাহলে ইনফিনিটিভ ভার্বটা কি এবার দেখাতে হবে এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি এখানে। এক্সাম্পল, হি wants to make a house, সে চায় একটা বাড়ি তৈরি করতে। হি ওয়ান্টস টু মেক এ হাউস, তাহলে ওয়ান্টসটা তো ফিনিট ভার্ব, সে চায়। টু মেকটা তৈরি করতে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, তৈরি করতে। এ হাউস, সে একটা বাড়ি তৈরি করতে চায়, তাহলে টু মেক মানে তৈরি করতে। তাহলে সে চায় কি চায়, একটা বাড়ি তৈরি করতে। এই ওয়ান্টসটা ফিনিট ভার্ব, এটা কিন্তু ফিনিট ভার্ব, এটা ক্রিয়ার কাজ শেষ করছে। কিন্তু টু মেক তৈরি করতে, আমরা যদি বলি সে তৈরি করতে একটা বাড়ি, মানে হবে? ফিনিট ভার্ব ছাড়া তো মানে হবে না। সে তৈরি করতে একটা বাড়ি, এরকম যদি আমরা বলি, বাংলায়ও বলি, মানে হবে কি? হবে না। তাহলে টু মেক এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, কারণ এটা ক্রিয়ার কার্যকে সমাপ্ত করতে পারছে না, এটা ক্রিয়ার কার্যকে সমাপ্ত করতে পারছে না, তাই এটা ইনফিনিটিভ ভার্ব। আর একটা উদাহরণ দিয়ে দেখি। ইনফিনিটিভ ভার্ব গুলো বেশিরভাগ সময় কিন্তু টু যোগ করা থাকে, তার আগে কিন্তু ফিনিট ভার্ব থাকবেই। ইনফিনিটিভ ভার্ব কিন্তু ক্রিয়ার কাজ সমাপ্ত করতে পারে না, তাই ইনফিনিটিভ ভার্বের আগে ফিনিট ভার্ব অবশ্যই ওয়ান্টস আছে, বা মেইন ভার্ব ওয়ান্টস আছে। আর টু মেক এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এরপরে আরেকটা দেখাচ্ছি। মেক, সি লাইকস টু টেক মাই পেন, সে আমার পেন নিতে পছন্দ করে। হি লাইকস টু টেক, সে পছন্দ করে আমার পেন নিতে, তাহলে এই পছন্দ করেটা ভার্বটার মানে হচ্ছে সে পছন্দ করে আমার পেন নিতে, এটা মানে হচ্ছে। কিন্তু নিতে, শুধু নিতে এইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এটা কিন্তু ভার্ব, টেক কিন্তু ভার্ব, এখানে মেক কিন্তু ভার্ব, কিন্তু তার আগে টু দেওয়া আছে। নিতে, করতে, চলতে, বলতে, খেলতে, পড়তে। আমি এখানে পড়তে এসেছি, তাহলে এসেছিটা তো মেইন ভার্ব। আমি এখানে পড়তে বললে কোনো মানে হবে? আমি এখানে খেলতে বললে কোনো মানে হবে? তাহলে এগুলো সবই ইনফিনিটিভ ভার্ব। এখানে সে পছন্দ করে নিতে আমার পেন, তাহলে সে নিতে আমার পেন, যদি এরকম লাইকসটাকে বাদ দিয়ে আমি মানে করি, সে নিতে আমার পেন মানে হচ্ছে না, সে নিতে আমার পেন মানে হচ্ছে না, তাহলে এই টু টেকটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এরপর হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব এক্সাম্পল সমেত দেখাতে হবে। রেগুলার ভার্ব কি কি আছে? রেগুলার ভার্ব রয়েছে, এক্সাম্পল, রেগুলার ভার্ব হচ্ছে যেগুলো যে ভার্বগুলো, যেমন প্লে, এখানে লিখে দিয়েছি প্লে, এর পাস্ট টেন্স কি? প্লেইড, আর পাস্ট পার্টিসিপল প্লেইড। এই যে ভার্বগুলো ইডি যোগ করে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল হয়, সেগুলো কিন্তু রেগুলার ভার্ব। শুধু ইডি যোগ করে পাস্ট আর পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম ইডি যোগ করলেই হয়ে যায়, সেটা কিন্তু সেইগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যেগুলো ইডি যোগ করে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ওয়াক, WALK, ওয়াক যদি লিখি WALKED,
এটাও ইডি যোগ করে পাস্ট টেন্স হচ্ছে, আবার ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, WALKED, ওয়াক্ট। তাহলে এগুলো সবই হচ্ছে ইডি যোগ করে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল হচ্ছে, এগুলো সবই রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কোনগুলো? যেগুলো এরকম ভাবে হচ্ছে না, যেমন সি স সিন, এখানে কিন্তু ইডি যোগ করে হচ্ছে না। আগে যেমন প্লেট, এখানে কিন্তু সি স সিন, অর্থাৎ এটা ইডি যোগ করে কিন্তু পাস্ট টেন্স হচ্ছে না, স সিন অন্য কিছু আছে, SW আছে, সেখানে SAW হয়ে যাচ্ছে, আর সিনটা SWN। এইগুলো ইডি যোগ করে হচ্ছে না বলে এগুলো সব ইরেগুলার ভার্ব। তাহলে নো, নিউ, নোন, এইগুলো সবই ইররেগুলার ভার্ব। এরপরে মোডাল ভার্ব। মোডাল ভার্ব তো আমি লিখেই দিয়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, ইউজ টু, অট টু, তারপরে ডেয়ার, এগুলো সবই মোডাল ভার্ব। এগুলো অক্সিলিয়ারি ভার্বও বলা হয়, মোডাল অক্সিলিয়ারি। কারণ যেমন ক্যান দিয়ে কিন্তু শুধু একটা সেন্টেন্স হবে না, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, মানে ক্যান থাকলেও মেইন ভার্ব থাকবে। ইউ মে গো নাও, ইউ মে তারপরে গো, মেইন ভার্ব থাকবে। অর্থাৎ মোডাল ভার্বগুলো একা একা ব্যবহৃত হতে পারে না, মোডাল ভার্বের পরে কোনো মেইন ভার্ব থাকতেই হবে। এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি বলা হয়। তাহলে মোডাল ভার্বগুলো আমি আগেও ভিডিও করেছি, বলে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। ক্যানের মানে পারা, কুড মানে পেরেছিল, মে মানে পারা, মাইট মানে পারত, শ্যাল উইল ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহৃত হয়, শুড মানে উচিত, উড মানে কোনো কাজ অতীতকালে বারবার করতো, ইউজ টু কোনো কাজ অতীতকালে রোজ করতো বোঝাতে, হি ইউজ টু বাথ ইন দ্য রিভার, সে নদীতে চান করতো, হি উড কাম হিয়ার, সে এখানে আসতো, অট টু মানেও উচিত, ইউ অট টু রিড অ্যাটেন্টিভলি, তোমার মন দিয়ে পড়াশোনা করা উচিত, এগুলো হচ্ছে এক্সেট্রা। তাহলে এইগুলো হলো মোডাল ভার্ব। এবারে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্বটা তোমরা গেস করো কি হতে পারে। এক্সাম্পল, আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফ্রেজাল ভার্ব আমি কি লিখেছি, গিভ আপ, কল আপ, লুক ইনটু, গিভ ইন, এগুলো সবই হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ভার্ব রয়েছে, তারপরে একটা প্রিপোজিশন রয়েছে, কলের পরে একটা প্রিপোজিশন রয়েছে, লুক ইনটু একটা লুকের পরে একটা প্রিপোজিশন রয়েছে, গিভটা হচ্ছে ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন রয়েছে। এইগুলো একাধিক ভার্ব দিয়ে, মানে একাধিক শব্দ দিয়ে তৈরি হয়। একাধিক শব্দ মানেই শব্দগুচ্ছ, অর্থাৎ ফ্রেজ। এগুলো ফ্রেজাল ভার্ব, অর্থাৎ শব্দগুচ্ছ ভার্ব। এগুলো দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। যেমন হি গেভ আপ স্মোকিং, হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ছেড়ে দিয়েছিল, তাহলে হি গেভ আপ স্মোকিং। তাহলে গেভ আপ দুটো মিলে ভার্ব হচ্ছে, কটা মিলে ভার্ব হচ্ছে, দুটো মিলে, হি গেভ আপ স্মোকিং। তাহলে এই গেভ আপটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে বুঝতে পারছেন যে কি করে আমি এগুলো কিভাবে বোঝাচ্ছি। এখানে বোঝাচ্ছি যাতে করে কোনো রকম প্রবলেম না হয়, আর প্রবলেম হলেও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি বুঝে নেব যে কোন কোন জায়গা আমি বোঝানোর পরেও স্টুডেন্টরা বুঝতে পারছে না। হিটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রথমে যে থাকে সে কিন্তু সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। হি গেভ আপটা হচ্ছে ভার্ব, দুটো ওয়ার্ড মিলে যখন ভার্ব হচ্ছে তখন সেটা ফ্রেজাল ভার্ব। হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছিল। এবার কল আপ, I can call up your name. I can call up your name, আমি তোমার নাম মনে রাখতে পারি। কল আপ মানে হচ্ছে স্মরণ করা। দুটো ওয়ার্ড মিলে ভার্ব হচ্ছে, এটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বও বলা হয়।
এটাকে ফ্রেজাল ভার্বও বলা হয়, আবার গ্রুপ ভার্বও বলা হয়। এটা গ্রামারে রয়েছে, যারা গ্রামার বই পড়ে তারা নিশ্চয়ই জানবে। এটা গ্রামার বইতে রয়েছে। কল আপটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। বোঝা যাচ্ছে? তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর আমার কিন্তু এখানে আমার স্পোকেন ইংলিশ ক্লাসে এই মাস থেকে, এই মাসের 15 তারিখের পর থেকে ভর্তি শুরু হয়ে যাবে নতুন ব্যাচে। আপনারা যারা স্পোকেন করতে চান আমার কাছে আসুন। আমি গ্যারান্টি দিয়ে 6 মান্থের মধ্যে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। আর যদি না শেখাতে পারি তাহলে ফিসটা রিফান্ড করব, এটাও বলে দিলাম। এটা আমার এখানকার রুলস, আমার কোচিংয়ের এটাই রুলস। আপনারা আমার কাছে আসুন, খুব সহজভাবে, মনেই হবে না যে ইংরেজি শিখছেন। সমস্ত কিছু শিখিয়ে, ভার্বগুলোকেও বলে দিয়ে, বুঝিয়ে দিয়ে আমি স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো। মাত্র 6 মাস লাগবে। বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্করা সবাই আমার কাছে স্পোকেন করে। কোনো বয়স লিমিটেশন নেই, যার শেখার ইচ্ছা হবে সেই আসতে পারে। এরপরে ডাইনামিক ভার্ব, ওখানে লেখা আছে রান, ইট, গো, এগুলো হচ্ছে ডাইনামিক ভার্ব, প্রগতিশীল। যেমন রান মানে হচ্ছে দৌড়ানো, ইট মানে খাওয়া। এগুলো কি কিন্তু এটা কোনো কাজ, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে ডাইনামিক ভার্ব। কিন্তু এখানে স্ট্যাটিক ভার্ব কোনগুলো? যেগুলো কোনো কাজ করা বোঝায় না, অবস্থা বোঝায়। যেমন আই নো ইউ, আমি তোমাকে চিনি, এটা একটা কাজ করা বোঝাচ্ছে না, কোনো কাজ বোঝাচ্ছে না। হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। বা হি লাভস চিলড্রেন, সে বাচ্চাদের ভালোবাসে। এখানে এটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি, কোনো কাজ করা বোঝাচ্ছে না। এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওতে আমি ভার্ব সম্পর্কে পুরোপুরি বলে দিয়েছি। আর আমি আবার বললাম, আমার কাছে স্পোকেন শিখতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বেহালায় আমি থাকি, কলকাতার বেহালায়। আপনারা যারা ইংরেজি শিখতে চান, অথবা আপনারা যারা অনলাইন ইংলিশ শিখতে চান, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থাকুন। গুড বাই।